ফেব্রুয়ারিতে নির্বাচন, অনিশ্চয়তা মুক্ত দেশ। মোদিজি তার দলবল নিয়ে বসে ছিল, ইনুস স্যার ঢুকতেছে, মনে আছে সবাই দাঁড়ায় যেতেছে, আর এখানে ইনুস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করবো। আর জনাব তারেক রহমানের সাথে মিটিং বিষয়ে আমি সামান্য একটু মতামত রাখবো। উনি সেফ এক্সিটের একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম, ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে বলেছিলাম একটি 1-to-1 বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন, কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন 1-to-1। লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। অনেকটা অবাক করার মতো বিষয়। স্বাভাবিকভাবে ইউনূস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে, আমরা যেভাবে দেখছি, পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে, পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য। যেমন পিনাকি সরাসরি স্পষ্ট করেননি, কিন্তু তার বক্তব্যের সার কথা, মানে পিনাকির ব্যাখ্যার ব্যাখ্যা আমার, যে মানে পিনাকি বোঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে। যদিও আমার টেক ভিন্ন, যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির সাথে যে সমঝোতা, যে এখন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মির্জা ফখরুল যেটা বলছেন, এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে আবার ইউনূসকে গালাগালি শুরু করবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। ফেব্রুয়ারিতে নির্বাচন, অনিশ্চয়তা মুক্ত দেশ। নিউজটি লন্ডন থেকে লিখে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অলিউল্লাহ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল 9টায় অনুষ্ঠিত ঐতিহাসিক এ বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ঐকমত্য হয়েছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন সহ দেশে যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে মোটা দাগে তার অবসান ঘটেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, বৈঠকটির মধ্যে দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। এছাড়া অন্য রাজনৈতিক দলের নেতারাও অনুরূপ ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। জানা গেছে, বৈঠকের নির্ধারিত সময়ের আগেই তারেক রহমান লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তাদের স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 1.5 ঘন্টার বৈঠকের মধ্যে 1 ঘন্টা 15 মিনিট ছিল ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত আলাপচারিতা। এর আগের 15 মিনিটে বৈঠকের উপস্থিত সবার সঙ্গে পরিচয় সহ শুভেচ্ছা বিনিময় হয়। প্রধান উপদেষ্টা হালকা নীল রঙের গ্রামীণ চেকের ফতুয়ার উপর ঘি রঙের কোটি এবং তারেক রহমান ঘি রঙের ফুলহাতা শার্টের উপর নীল স্ট্রাইপ ব্লেজার পরেছিলেন। বৈঠক শেষে বেলা 11:15টার দিকে তারেক রহমানকে হাসি মুখে বের হতে দেখা গেছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, হোটেল ছাড়ার আগে তারেক রহমান বলে যান,
বৈঠকটি ছিল ঐতিহাসিক। তিনি ডক্টর ইউনূসকে বই ও কলম উপহার দেন। শুরুতেই তিনি সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। পরে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে দুপক্ষই সন্তোষ প্রকাশ করে। বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি সহ দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে যে হোটেলে তাদের সাক্ষাৎ হয়েছে সেই ভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড প্রদর্শন সহ ব্যাপক শোডাউন করেন। জানা গেছে রুদ্ধদ্বার বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, তিনি তার রাজনৈতিক জীবনে একজন নতুন অভিভাবক পেয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তার মা খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসের পরামর্শ নিয়ে পথ চলবেন তিনি। ডক্টর ইউনূসকে তিনি আরো বলেন, বিশ্বব্যাপী আপনার গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা দেশ কাজে লাগাতে চায়। আপনাকে আমরা সবসময় পাশে পেতে চাই, আপনি আমাদের কখনো ছেড়ে যাবেন না। এ সময় তার রাজনৈতিক প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনূস। দেশ নিয়ে তারেকের চিন্তাভাবনা সবাইকে মোহিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন বিষয়ে তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষাপটে সব দিক পর্যালোচনা করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সম্মতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে 12ই ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় বলে মনে করা হচ্ছে। লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। অনেকটা অবাক করার মতো বিষয়। স্বাভাবিকভাবে ইউনূস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে, আমরা যেভাবে দেখছি, পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে, পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য। যেমন পিনাকি সরাসরি স্পষ্ট করেননি, কিন্তু তার বক্তব্যের সার কথা, মানে পিনাকির ব্যাখ্যা আমার যে, মানে পিনাকি বোঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে। যদিও আমার টেক ভিন্ন, যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির সাথে যে সমঝোতা, যে এখন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মির্জা ফখরুল যেটা বলছেন, এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে আবার ইউনূসকে গালাগালি শুরু করবে। পিনাকি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কয়েকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা আছে এই বৈঠক সফলে। তিনি নাম বলেননি, তবে আমি আসছি সেদিকে। যে কাতারের ভূমিকা আছে, কাতার বুঝিয়ে শুনিয়ে বিএনপিকে সঠিক পথে এনেছে অথবা এই বৈঠক সফল করেছে, অথবা চীনের ভূমিকা, পাকিস্তানের ভূমিকাকেও এখানে গুরুত্বের সাথে পিনাকি দেখানোর চেষ্টা করছেন। এটা আমার ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমে যেটা বলতে চাই দর্শক, এটা এতটা সিম্পল নয় যে তারেক রহমান আসবেন, 1.5 ঘন্টা বৈঠক করবেন আর তারেক রহমান বলবেন যে স্যার নির্বাচনটা রোজার আগে দিয়ে দেন, মাইক হইছে, আর ইউনূস বলবে যে ঠিক আছে বাবা, রোজার আগে নির্বাচন। এতটা সিম্পল নয় রাজনীতির হিসাব নিকাশ। আর 1.5 ঘন্টায় আলোচনায় সব ঠিক হয়ে যাবে, এটাও নয়। আর প্রফেসর ইউনূস একা সব সিদ্ধান্ত দিবেন, এটাও কিন্তু নয়। আর অনেক বিষয় আছে। এজন্য যতটুকু সমঝোতা হয়েছে সেটা টিকুক বা না টিকুক, এটা নেপথ্যে আরো অনেক কিছু আছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন এই রোজার আগে নির্বাচনের বিষয়ে যে একটা হালকা ঘোষণা আসবে, এখন আবার 12 তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারির, এটা তো আমরা আগেই বলেছিলাম। আপনারা দেখেছেন ভিডিওতে একবার শিরোনাম দিয়ে বলেছিলাম নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে। খালেদা জি আগেও বলেছিল এটা হতে পারে, অনেকেই বলেছে যে এটাই হতে পারে, অনেকে লিখেছে। অতএব দর্শক, অনেক মেকানিজম হয়েছে এতদিনে। তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকটা এটা একটা ফর্মাল প্রক্রিয়া, কিন্তু সিদ্ধান্ত আগেই হয়েছে যে এই বিষয়ে আমরা একমত পোষণ করব। নেপথ্যে ভূমিকা পালন করেছে কাতার, চীন, পাকিস্তান, ভারত মারা খেয়েছে, এটা বোঝাতে চেয়েছেন। আমরা পিনাকির বক্তব্য একটু লাইন বাই লাইন বিশ্লেষণ করব। পিনাকি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন, মনে হচ্ছে তিনি যথেষ্ট উচ্ছ্বাসিত। আর পিনাকির টেক বা তার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা গুরুত্বের সাথে নিব, কারণ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে কি হচ্ছে এগুলোতে তার অবজারভেশন যথেষ্ট কার্যকর বলে আমরা দেখে আসছি। এজন্য যারা রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে চান তারা পিনাকিকে অবজার্ভ করবেন। এবং এটা আপনারা জানেন যে পিনাকি নিজে ভিডিও বানিয়ে বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করাটা বিএনপির জন্য সবচেয়ে সুইটেবল। পিনাকি এখন ক্রেডিট দাবি করছেন যে আমার কথাই হলো। এখন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। যদিও বৈঠক আরো আধা ঘন্টা করতে পারতেন, কিন্তু লাগেনি, কারণ সমঝোতা বিদেশিদের মধ্যস্থতায় আগেই হয়ে গেছে। এই সমঝোতার সাস্টেইনেবল নয়, ডিউরেবল নয়, ট্রানজিয়েন্ট সমঝোতা। ইন্ডিয়ারে আপাতত পরাজিত করা গেছে, এর মানে বিএনপি ভালো হয়ে গেছে, ভারতের কোল থেকে বের হয়ে এসেছে, এটা পিনাকি বোঝাতে চেয়েছেন। মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিং এর ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র কে? কাতার। এখন বিদেশি রাষ্ট্রের বা অন্য কোনো দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করা
অথবা এই বিষয়ে কোনো ভূমিকা পালন করা, অথবা প্রগতিশীল বলতে যা বোঝায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র কাতার। অতএব এই প্রগতিশীল মুসলিম রাষ্ট্র বলতে পিনাকি কাতারকে বুঝিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিঃসন্দেহে মনে আছে একটা গুজব ছড়ানো হয়েছিল যে আমিরে জামাত কাতার সফরে গিয়েছেন গোপনে। মানে কাতারে অনেক কিছু হয়, কাতারে অনেক অফিস আছে, আফগান ক্রাইসিস এটা কাতারের সমাধান হয়েছে, আরো নানান বিষয় কাতারে সলভ হয়, এরকম এক্সাম্পল আছে। এখানে কাতারকে বুঝিয়েছেন। ইরান ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আরো গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে, আমাদের পাশে আইসা দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। ম্যাডাম নিজে ইন্টারভিউ করছেন, এটাও আমাদের বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে। তাহলে এখানে ওই ভারতকে পরাজিত করতে এখানে পাকিস্তান এবং চীন, প্রতিবেশী দেশ বলতে চীন, পাকিস্তান, ভারত কিন্তু না। ভারতকে তো এখানে পিনাকি, এটা কিন্তু আমি পিনাকির ব্যাখ্যাকে আপনাদের ইন্টেলিজিবল হিসাবে আমি উপস্থাপন করছি। তো এখানে আঞ্চলিক পরাশক্তি হচ্ছে চীন আর প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। তাহলে আজকের বৈঠকের ফলাফল নির্ধারণে ভূমিকা পালন করেছে কাতার, চীন, পাকিস্তান। মোদিজি তার দলবল নিয়ে বসে ছিল, ইনুস স্যার ঢুকতেছে, মনে আছে? সবাই দাঁড়ায় যেতেছে। আর এখানে ইনুস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো। ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন, এটাই হলো ভালোবাসা। আবহাওয়াটা খুব ভালো আজকে দুপুর নাগাদ করে আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু ভালো। আসসালামু আলাইকুম। দুজনের দেখা হওয়াটা খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগছে, কিন্তু এই দেখাটা কি শেষ দেখা? আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। এটা কি শেষ দেখা? আবার দেখা হতে পারে। মিল মহব্বত হয়েছে, একটু মিল মহব্বত হয়েছে। এবং প্রথম যখন দেখা হইল, দেখেন একটা জিনিস খেয়াল করে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু দরজা থেকে বের হয়ে যায়, উনি বুঝতে পারছে যে আমার রুমের সামনে চলে আসছে, উনি বের হয়ে যে হাত মিলাইলেন এবং দুজনে এত সুন্দর ভাবে কথা বললেন। প্রথম কথাটা ছিল যে মা আপনাকে সালাম দিছে, এবং ইউনূস স্যারও আবার সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে। তারপরে বসলো, ওয়েদার নিয়ে কথা বললো যে সকালের ওয়েদারটা খুবই ভালো। তারেক রহমান সাহেব আবার বললো দুপুরের থেকে একটু গরম পড়বে। এবং তারেক রহমান সাহেবের বসাটা ভাই, ওই বসার মধ্যেই বোঝা যায় যে ভক্তি শ্রদ্ধা। হাত দুটা রাখছে নিজের রানের উপরে, ঠিক এভাবে। তারপরে কথা বলছে এবং মুখে হাসি ছিল, ইউনূস স্যারেরও হাসি ছিল। গেছিল কিন্তু প্রেস সচিব ডক্টর খলিলুর রহমান, আমির খসরু সাহেব, আরো একজন ভদ্রলোক ছিল, আরো দুইজন ছিল। ওনারা আধা ঘন্টা ছিল, সবাই মিলে আধা ঘন্টা কথা বলছে। তারপরে ওনাদেরকে সসম্মানে বের করে দুইজনে, মানে দুই নেতা 1 ঘন্টা আলাপ করছে। কিন্তু ওই 1 ঘন্টা আলাপ কি এটা কিন্তু আমরা জানি না। বাইরে আসা প্রেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু সাহেব, আরো এক ভদ্রলোক ছিল, উনি কোনো কথা বলে নাই। মজার ব্যাপার কি জানেন? বাইরে এসে তো প্রেস সচিবেরই কথা বলার কথা, কিন্তু কথা বললো ডক্টর খলিলুর রহমান। এবং কার পাশে বৈশা? আমির খসরু, যে আমির খসরু সাহেব তার পদত্যাগ চাইছিল, কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবই সব কথার উত্তর দিছে। আর আমির খসরু সাহেবের মুখে হাসি ছিল না, কিন্তু তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বাইরে আসতেছে তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল। পুরো প্রেস দাঁড়ায় ছিল, উনি হাত মেরা চলে গেছে, উনি কোনো কথা বলে নাই। কথা বলার জন্য ওই যে ওনাদেরকে দিছে। ওইখানে কি কথা হয়েছে? ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হইতে পারে, দুই নেতা এটা সিদ্ধান্ত নিছে। খুবই ভালো কথা। তবে এখানে বিরাট বড় কিন্তু আছে। কিন্তুটা কিন্তু বলছে, সে কিন্তুটা কি? জুলাই সনদপত্র। আমির খসরু সাহেব বলছে এই জুলাই সনদপত্রের প্রশ্নের উত্তরটা কিন্তু আমির খসরু সাহেব দিছে। উনি খুব সুন্দরভাবে বলছে সব দল মিলে এটা সিদ্ধান্ত নিবে। আর ডক্টর খলিলুর রহমান সাহেব ওই প্রশ্নের উত্তর দিছে নির্বাচন কবে। উনি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে। ডিসেম্বরে যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা, তারা কিন্তু একটু চুপসে গেছে। কিন্তু চুপসে গেল
মেনে নিবে, যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে। দেখেন এতদিন বলতেছিলাম যে উনি প্রতিনিধি পাঠায় লন্ডন থেকে, ওনারা কি বলে বাইরে হিসাবে ওনারা ফোনে কি বুঝায়, এটাতে জমতেছে না ব্যাপারটা। দূরত্বটা দিন দিন বাড়তেছিল, কিন্তু এমন একটা জায়গায় থেকে গেছিল যে এই সরকারের আন্ডারে নির্বাচন করবো না আমরা। হ্যাঁ, বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারে নির্বাচন করবো না। আজকে কিন্তু সেরকম কোনো কথা হয়নি। এই বিচারটা ডক্টর ইউনূস করবে না, করবে না মানে আমি লিখে দিচ্ছি, করবে না। ঠিক আছে, যেভাবেই হোক এই বিচার ডক্টর ইউনূস পাশ কাটিয়ে যাবে। আর জনাব তারেক রহমানের সাথে মিটিং বিষয়ে আমি সামান্য একটা মতামত রাখবো। উনি সেফ এক্সিটের একটা রাস্তা খোঁজার জন্য ওখানে গেছেন। আমি ভাবি এরকম, আমার ভাবাগুলো অনেক তেরাবে না। কেন সেফ এক্সিট ওনার প্রয়োজন? উনি অনেকগুলো ভুল করে ফেলছে এই সময়। আমি প্রথমেই শুরু করতে চাই মোদির সঙ্গে ডক্টর ইউনূসের কথোপকথন নিয়ে। আমি জানি আমার কথা অনেক মানুষ এখানে অপছন্দ করবে এবং অপছন্দ করছে। আমি একটু মন্তব্যগুলো দেখলাম, তারা অনেক আদর যত্ন করছে আমাকে কমেন্টে। তো যাই হোক, ডক্টর ইউনূস মোদির সাথে যে কথোপকথন গুলো, সেই কথোপকথনের মাঝে একটা কথা আছে যে শেখ হাসিনাকে আপনি রাখেন, রাইখা দেন, কিন্তু তাকে কথা বলতে বন্ধ করে, তার কথা বলা বন্ধ করে। তো ডক্টর ইউনূস কথোপকথন মানে ডক্টর ইউনূস একথা বলেছে নরেন্দ্র মোদীকে? হ্যাঁ। এটা কি মানে এটা আপনার কাছে কিভাবে আপনি জানলেন? এটা তো এখানে আরো অনেক আছে যারা আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। এটা বলেছে না ও না ভাই? সাগর ভাই, তারেক সাহেব যেটা বলছে, ইউনূস বলেছে যে আপনি যদি কাউকে হোস্ট করতে চান সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, কিন্তু এদিকে ইতিহাস সৃষ্টি করলো লন্ডন বৈঠক। উভয় পক্ষ সন্তুষ্ট। 10 ফেব্রুয়ারি মধ্য নির্বাচন ইস্যুতে দেশের রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার কালো মেঘ জমাট বেঁধেছিল, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ বৈঠকে তা কেটে গেছে। কোনো ভায়া মিডিয়ার বৈঠক নয়, ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকে রমজানের আগে 10 ফেব্রুয়ারি মধ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ তো বটেই, সারা বিশ্বের গণমাধ্যমের চোখ ছিল লন্ডন বৈঠকের দিকে। বৈঠকে কি সিদ্ধান্ত হয় তা নিয়ে একদিকে ছিল উত্তেজনা, অন্যদিকে ছিল প্রত্যাশা, আশাবাদ। দীর্ঘ আলোচনার পর দুই নেতা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছেন। বৈঠকে তারেক রহমান রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিলে ডক্টর ইউনূস জানান রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন শিগগিরই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে, এটা প্রায় চূড়ান্ত। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 2026 সালের 17 ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। নির্বাচন করতে হলে তার কমপক্ষে এক সপ্তাহ আগে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে রোজার আগের সপ্তাহে ভোটের সম্ভাব্য তারিখ হতে পারে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। এর আগেও একাধিক জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবার বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে রোজার আগে ফলাফল প্রকাশ, গেজেট প্রকাশ এবং সরকার গঠন সহ সব আনুষ্ঠানিকতা শেষ করা কঠিন হয়ে পড়বে। ফলে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোট গ্রহণের সম্ভাবনা বেশি।